বিকেলে আমাকে নিয়ে বিচার বসেছে ঘরের ভিতরে। শ্বশুরবাড়িতে এটাই আমাকে নিয়ে প্রথম বিচার। বিচার ডেকেছেন আমার ভাসুর। বিচারে বাহিরের একজন মানুষও নেই। আমার শাশুড়ি, ননাস, ভাসুর ও তার স্ত্রী ছাড়া বাইরের আর কেউ নেই। মাত্র এই কয়জন মানুষ। আমার পক্ষ থেকে আছে শুধুমাত্র আমার মা। মা ছাড়া আসার মতো আমার আর কেউ নেই। মা বসে আছেন মার্জিত ভঙ্গিতে। মাকে দুপুরে ফোন দিল আমার ভাসুর। হুকুম করে বললেন যেন মা বিকেলের ভিতরেই তাদের বাড়িতে আসে। আমার মায়ের মুখ মলিন ও নমনীয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি রুমের দরজায়। আমার মুখ ভর্তি ঘন মেঘ। বাকি সবাই বসে আছেন ঠাটবাট নিয়ে। তাদের চোখ মুখে উপচে পড়া দম্ভ। তাদের হাবভাব দেখে মনে হয় এটা একটা থানার কক্ষ, আর তারা সেখানে পুলিশ। আমি আর মা একমাত্র আসামি। বিচারের ইস্যুটা অতি তুচ্ছ। প্রথমে আমার ভাসুর মুখ খোলেন। আমার মায়ের দিকে চেয়ে বললেন, আন্টি, আপনার মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে মাত্র 2 মাস হলো। সে এখনো নতুন বউ, কিন্তু এখনই তার মুখে কাউকে কিছু বলতে বাজে না। সবার সাথেই মুখের উপর কথা বলে। এভাবে হলে তো চলবে না আন্টি। সংসার একটা সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিতে হলে অনেক ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে। কিন্তু কলির মাঝে এগুলোর কোনো গুণই নেই। মা বলল, কি হয়েছে বাবা, সেটা তো বলো। আমার ভাসুর বলল, সেটা তার মুখেই শুনেন। আমরা বললে বলবেন আমরা বাড়িয়ে বলছি। মা আমার দিকে জিজ্ঞাসা চোখে তাকালেন। আমি আহত গলায় বললাম, মা, আজকে সকালে আমার শাশুড়ি আম্মা আমাকে বললেন, বউ, উঠানে কিছু মানকচু রাখা আছে, গিয়া কাইটটা নিয়ে নাও। কুচা চিংড়ি আর বুটের ডাল দিয়ে রান্না করবো। আমার এই সালুনটা খুব পছন্দ, মেলা স্বাদ। আর ঝুনা নারকেলটা ভাঙা কুড়াইয়া নিও। খেজুরের গুড় দিয়া নারকেলের পিঠা বানামো। আমার ভাই আইবো কালকে। পিঠা বানাইতে তো পারো? আমার ভাই খুশি হইব তোমার উপর, তুমি যদি পিঠা বানাইতে পারো। শ্বশুর বাড়িতে সকলের মন রক্ষা কইরা চলন লাগে, বুঝলা বউ? আমরাও কত চলছি, আহা, কত রাত জায়গা ধান সিদ্ধ করছি, ঢেকিতে পাট দিছি, সারা রাত ঠ্যাঙ্গের চাপানিতে ঘুমাতে পারি নাই। আমি আমার শাশুড়ির কথা শুনে তবদা খেলাম শুনে। উনার মুখের উপর মানা করে দিলাম। বললাম, আম্মা, আমি দুঃখিত। আমি কখনোই কচু জাতীয় কিছু কাটিনি আমাদের বাড়িতে। আমার হাত খুব ধরে। ভাবিকে বলেন না কেটে দিতে। আর আমি শুকনো নারকেল ভাঙতে পারি না, কুড়াতেও পারি না, এই পিঠাও বানাতে পারি না। উনি দপ করে জ্বলে উঠলেন। সারা বাড়ি মাথায় তুললেন চেঁচিয়ে, কপাল চাপড়িয়ে হাই হাই সুরে বললেন, না বাপু না, তোমারে দিয়া তো তাইলে কাম হইব না আমার। বাবার বাড়িতে মাইয়ারা অনেক কিছুই করে না, কিন্তু স্বামীর বাড়িতে গিয়া তো সবই করতে হয়। এই শিক্ষা কি তোমার মা তোমারে দেয়নি? কেবল খাওয়ায় খাওয়ায় হাতির মতো বড় করছে। আবার মুখের উপর কেমন চটাং চটাং কইরা কথা কও। নীলাজ, বেশরম, বেত্তমিজ মাইয়া। ইসাক আসুক এবার বাড়িতে। জিগা মতো তারে কয়টা কথা। কি পছন্দ করলো পোলাই এটা? একটা অচল মাল, অচল মেশিন। এসব গুণ ছাড়া বেগুনের মাইয়া গো কোনো খাওয়া নাই আমাদের দুয়ারে। তখন ভাসুরও আমার হয়ে আমাকে এক চোট ঝাড়লো। মা মুখ বিকৃত করে ঠান্ডা স্বরে উচ্চারণ করলেন, হাতি, অচল মাল, অচল মেশিন, বেগুন, নীলাজ, বেশরম, এগুলো কেমন শব্দ, কেমন কথা এগুলো আপা? কলিজা বলছে তা কি সত্যি? আমার শাশুড়ি তখন বলল, ওরে খোদা, আপনারে কৈফিয়ত দিতে হইব নাকি আমার? আপা, তা হবে কেন? আমি মাত্র জানতে চাই আমার মেয়ে আপনাদের নামে একটি শব্দও বাড়িয়ে বলছে কিনা বা মিথ্যা বলছে কিনা। তারা সবাই চুপ। ওর মুখে চাওয়াচাওয়ি শুরু করলো আহাম্মকের নাই। মা দৃঢ়তার সাথে বলল, আপনাদের নীরবতার মাঝে আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আমার মেয়ে সে নিজে কি বলেছে তা অকপটে স্বীকার করলো সৎ সাহস নিয়ে, কিন্তু আপনাদের কারোর মাঝেই সেই সত্য স্বীকার করার সাহস ও মনোবল নেই। আমার শাশুড়ি উত্তেজিত হয়ে উঠলেন। আর কটাক্ষ করে মরিচ কণ্ঠে মাকে বললেন, যেমন মা তেমন মাইয়া, পুরাই একাম্মা বারুদ। আপনারে ডাকাইলাম মাইয়ারে শাসন করার জন্য, আর আপনি আইছেন উল্টা কথা নিয়ে। মা এবার সত্যি সত্যি বারুদের মতো জ্বলে উঠলেন। শাশুড়ির দিকে চেয়ে বললেন, শাসন? কোন শাসনের কথা বলছেন আপা? শাশুড়ি পায়ে পড়ে ক্ষমা চা, ভাসুরের কাছে হাত জোর করে ক্ষমা চা। আর কোনোদিন যেন তোর নামে বিচার না যায় আমার কাছে। বড়দের মুখের উপর কথা বলতে নেই। কাজ না পারলে করার চেষ্টা করবি, মানিয়ে নিবি, মেনে নিবি, নয়তো আমার দরজা চিরকালের জন্য তোর জন্য বন্ধ। এসব আপা, এসব তো আমি বলবো না। আমার চোখে তো আপনাদের সব ভুল দেখলাম, কলির কোনো ভুল নেই। আপনারা কি ভুল করেছেন সেগুলো বলার প্রয়োজন আমি মনে করছি না আপাতত। কারণ আপনারা চান বা না চান, আমি আমার মেয়েকে এখানে রাখবো না। যদি কখনো আপনাদের মনে হয় আমার বাড়িতে যাওয়া, তাহলে যাবেন, আপনাদের স্বাগতম জানাবো আমি। তারা প্রত্যেকে অগ্নিমূর্তি হয়ে মায়ের দিকে চেয়ে রইল। আমার স্বল্পভাষী মা আমাকে এক বাক্যে বললেন, বসে আছিস কেন মা, চলে আয় আমার সঙ্গে। আমিও রেডি হয়ে শাশুড়িকে সালাম দিতে গেলাম। উনি এক ঝটকায় পা সরিয়ে নিলেন। অন্যরা থমথমে মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। দরজা পেরিয়ে উঠানে পা রাখলে ননাস বলে উঠল, খালাম্মা, কাজটা খারাপ করলেন না। আমরা তো চাইনি কলি চইলা যাক, আমরা চাইছি ওরে বুঝাইয়া দেন আপনি। মা পা থামালো, ঘাড় ঘুরিয়ে তার দিকে চেয়ে বলল, পৃথিবীর কোনো মাই চায় না তার ছেলে বা মেয়েটার সংসার ভাঙুক। ওর রিজিক যদি তোমাদের ঘরে থাকে, এটা খণ্ডানোর সাধ্য কারণ নেই। কিছু চলে যাওয়া মানে যাওয়া নয়, ফিরে আসা। শাশুড়ি এবার গনগনে আগুন হয়ে উঠলেন। বললেন, মামুর বাড়ির আবদার পাইছেন তো আপনারা? আপনাদের মা আর মাইয়ার মসজিদেই সব হইব, তাই না? আর আসন লাগবো না, খাওন লাগবো না আমার গোলার ধান। তালাক নামা যাইবো আপনার বাড়ি। মনে রাখেন, আমাগরে বেজ্জতি কইরা কথা বললে আবার আমাগরে ঘরে আইবেন। মা মৌন রইল। নীরবে প্রস্থান নিলাম আমি আর মা। পরের দিনই সাকা মাকে নয়, মাকে ফোন দিল। মাকে ফোন দিয়ে সে যা যা বললো তা আমাদের মা আর মেয়ের চিন্তারও বাইরে ছিল। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। মা মোবাইলটা লাউড স্পিকারে দিল আমার ইশারা পেয়ে। আমি বোবা মুখে মায়ের পাশে বসে আছি। সে মাকে সালাম দিল। মা সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো বাবা? ভালো থাকার কাজ করেছেন আপনারা মা মেয়ে, নির্দয় কণ্ঠে বলল ইসাক। আমিও মা নীরব দৃষ্টি বিনিময় করলাম। মা হৃদ্যতাপূর্ণ গলায় বলল, তোমার কথা মানলাম, কিন্তু সেই পরিবেশ কে সৃষ্টি করলো? তুমি সেদিকটা না দেখে এদিকটা দেখতেছো কেন? কলি থেকে সবকিছু শুনে নাও, ফোন দিচ্ছি তাকে। সে বলল, না, কোনো দরকার নেই। সেটা হলে তো আমি তাকেই কল দিতাম। কলির সাথে আমার রিলেশনের বিয়ে নয়, পারিবারিক ভাবে বিভিন্ন
পাত্রী দেখতে গিয়ে কলিকে আমি নিজেই পছন্দ করেছি। আমার পরিবার আমার পছন্দকে গুরুত্ব দিয়ে কলিকে আমার বউ করে নেয়, কিন্তু তাই বলে কলি আমার লাইফে আমার মায়ের চেয়ে বেশি কিছু হয়ে যায়নি। বা সে যদি এমনটা মনে করে যে আমি পছন্দ করেছি বলে সে এখন তার ইচ্ছা মতো চলবে, সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। কাট কাট গলায় বলল ইসাক। তারপর আমার মা খুব শান্ত আর দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি বলতে চাচ্ছ? আমি যা বলতে চাই তা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। আর কলির লাইফে একমাত্র অভিভাবক আপনি, তাই আপনাকেই বলছি কলি আর আমাদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। কলি আপনার ইচ্ছায় চলে এসেছে আপনাদের বাড়ি, এখন আমার ইচ্ছায় ও আমাদের বাড়িতে যাবে। যেদিন আমি ওকে আমাদের বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করব সেদিন ঠিক আপনাকে আমি ফোন দিব। কথাটা শেষ করে চট করে ইসাক ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলো। মা কিং কর্তব্য বিমুঠ হয়ে আমার দিকে তাকালেন। পরক্ষণে আবার মা ফোন করলো ইসাককে। লাউড স্পিকারে থাকায় আমি শুনতে পাচ্ছি, দুঃখিত এই মুহূর্তে আপনার কলটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। মা আবারও ট্রাই করতে গেলে হালকা বিরক্তি নিয়ে বললাম, আরে মা রাখো তো, তুমি আবার কল দিতে পারো এটা মনে করে সে ফোনের সুইচ অফ করে রেখেছে। দেখলে তো তোমার মুখের উপর কিভাবে ঠাস করে ফোনটা রেখে দিল, কোনো ম্যানার্সই সে তোমাকে দেখালো না। মা বলল, সেটা আমি গায়ে মাখলাম না, মনে রাখলাম না, সবসময় তো এমন ছিল না। পরিস্থিতি বুঝে মানুষ এর চেয়েও ঢের বাজে ব্যবহার করে শ্বশুর শাশুড়ির সাথে। কিন্তু কথা হলো কি আশ্চর্য, তুই আর আমি তো ভেবে বসে আছি ইসাক আমাদেরকে ফোন করবে, সে তোকে ভুল বুঝবে না, ফোন দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে। অথচ সে ফোন দিল ঠিকই, কিন্তু কিসের মানামানি, বরং বললোটা কি, ফাজিল ছেলে, এক কাজ কর, তুই না হয় কিছুক্ষণ পর একবার ট্রাই করিস, যদি রিসিভ করে জামাই সবকিছু বুঝিয়ে বলিস। আমি রেগে গেলাম, তার ছেলে সুরে বললাম, কিসের জামাই, এই অসভ্য, ও না তোমার জামাই না আমার স্বামী, যে মায়ের কথা বিশ্বাস করে লাফালাফি শুরু করলো, আলটিমেটাম দিল তার বাড়ি না যাওয়ার জন্য। আমি ওই বাড়ি তত যেতেও চাই না, এসব অলক্ষণে কথা মুখেও আনবি না, খবরদার বলছি। এমনিতেই কাল থেকে তোর শাশুড়ি বলা তালাক নামা যাইব শব্দ দুটো আমার মগজে গেঁথে আছে, কানের মাঝে ঝনঝন করে বেজে উঠে তার ঝাঁঝালো সুর, ঘুমের মাঝেও আমার মনে পড়ে। আমি তোকে আমার সাথে নিয়ে এসেছি শুধুমাত্র তাদের ভুল বুঝিয়ে দেওয়ার জন্য, এর বাইরে কিছুই না। যে সহে সে রহে, এটাও মনে রাখতে হবে তোর। মায়ের কণ্ঠ উদ্বিগ্ন, কপালে শত ভাঁজ। মা ম্লান মুখে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আমাদের পিছনে ছোট্ট উঠানটাতে গেলাম। বেলা পড়ে এসেছে, পরিবেশটা বিষণ্ণ দেখাচ্ছে। আকাশের দিকে মুখ তুলে চাইলাম, গ্রীষ্মের আকাশটা কেমন ফুলে ফেপে আছে তার রূপকক্ষ নিয়ে। আকাশের বুক চিরে একটা নিঃসঙ্গ পাখি ডানা মেলে উড়ে গেল দিগন্তের পানে। নারকেলের গাছের শাখায় চুপটি করে একটা হুতুম বেচা বসে আছে। আমার দৃষ্টি তার দৃষ্টিতে মিলে গেল, সে দৃষ্টি সরিয়ে নিল না, ঠাই চেয়ে রইল আমার দিকে। আমি বেচাটি দৃষ্টির আড়াল হয়ে গেলাম। দিন যায় দিন আসে, সঙ্গীত ছাড়া আমাদের মা মেয়ের একাকে জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। ইসাকের আর কোনো ফোন আসে না, তাদের বাড়ি হতে কেউ ফোনও দেয় না। আমিও সম্পূর্ণ যোগাযোগ অফ রাখলাম তাদের সাথে। কিন্তু আমার মা দিনে দিনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমার জন্য। মায়ের স্থানে এমনটাই হওয়া স্বাভাবিক। আমি কলি, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি মায়ের একা হাতে বড় হয়েছি। বাবা সম্পর্কে আমার জানাশোনা ও অভিজ্ঞতা ভাষা ভাষা। কি যে বলে মা, বাবাকে নিয়ে আমি কিছুই বুঝতে পারি না। আমার কাছে অস্পষ্ট লাগে, ভোরের কুয়াশার মতো। আমার একটা ছোট ভাই ছিল, শুনলাম জন্মের 7 দিনের দিন সে ঠান্ডা লেগে মারা গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতির কথা মনে করে মা আজও চোখের জল ফেলে, কারণ এরপর মায়ের কোল জুড়ে আসেনি আর কোনো পুত্র সন্তান। তাই মা আমাকে যক্ষের ধনের মতো আগলে রাখে প্রতিনিয়ত। আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি মায়ের সমস্ত মর্মবেদনা। মা মাঝে মধ্যে আমাকে বলে ইসাকে একটা কল দিতে বা মেসেজ দিতে। আমি তেজি কণ্ঠে এক শব্দে মাকে না বলে দেই। শুনে মা বিমর্ষ মুখে আমার সামনে থেকে সরে যায়। মায়ের মুখের দিকে তাকানো যায় না, যেন বহু পথ পাড়ি দিয়ে আসা কোনো এক সর্বশান্ত হওয়া নিঃস্ব পথিক। সারাদিন মা ঢুলে ঢুলে চলে। মায়ের চোখের নিচে কালি জমা হয়ে গেছে, দুগাল শুকিয়ে গেছে। অথচ জীবন আমার, ভালো আমার, মন্দ আমার, সুখ আমার, শান্তিও আমার, কিন্তু মানসিক সংকটের দ্বিধাদ্বন্দ্বে আমার চেয়ে মা অধিক বেশি পড়ছে। এভাবে প্রায় 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেল। একদিন দুপুরের দিকে আমার গা গুলিয়ে এলো, আমি হরবড় করে বমি করে দিলাম। পাশের ঘরে মিনু ভাবি এসে আমার কপালটা টিপে ধরলো। সে ওই অবস্থা থেকেই গলা বাড়িয়ে বলল, চাচি সুখবর, আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গী আসতেছে দুনিয়ায়, আমাদেরকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, কলি তোমার জামাইকে বইলো। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।